শুনছি কাটাবে কাটাবে, আজকে 5 বছর থেকে শুনছি কাটাবে। রাজ্য সরকারের ক্ষমতায় হবে না, কেন প্রচুর পয়সার দরকার নদী কাটাতে গেলে। তাহলে আপনারা বলছেন যে এই নদী কাটাতে রাজ্য সরকারের কোনো ক্ষমতা হবে না? না, ক্ষমতায় কুলোবে না, প্রচুর পয়সার দরকার। আপনার কিন্তু কেন্দ্র সরকার তো নদী কাটানোর জন্য তো অর্থ বরাদ্দ করে। আমরা শুনেছি এই যে আগে যে নদী কাটানো, যেটা আপনার যমুনা, গোবরডাঙ্গা যে যমুনা নদী, এটার সঙ্গে এসে মিশলো, ওটাই 35 কোটি টাকা স্যাংশন হলো। কি হলো, 1-2 কিলোমিটার কাটিয়ে বন্ধ হয়ে গেল, টাকা তো সব শেষ, চলে গেল বাবুদের পকেটে টাকা। কাজ কতটুকু করলো? 35 কোটি টাকা তো কম না, আমাদের মতো গরিবদের কম টাকা বলেন? 35 কোটি টাকা। সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে রবিবারের ছুটি কাটাতে। কোথায় যাওয়া যায়, হঠাৎ যেতে যেতে মনে পড়ল একটি নির্জন পরিবেশ, যেখানে শুধু রয়েছে ঘন জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের ভিতর দিয়ে বয়ে চলা একটি নদী। যে পরিবেশে নেই কোনো পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। আছে শুধু ঘন জঙ্গলের ভিতরে পাখিদের কিচিরমিচির কলরব। এমন একটি পরিবেশের কথা মনে পড়ে গেল, আর সবুজে সবুজ ঘেরা পরিবেশ। যেতে যেতে আমার স্কুটি সেই ঘন জঙ্গলের উদ্দেশ্যে ছুটে চলেছে। যথারীতি সেই ঘন জঙ্গলের সামনে গিয়ে পৌঁছালাম এবং নিজেকে সেই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করালাম। যে মুহূর্তে নিজেকে ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করালাম, সেই পরিবেশের মধ্যে ঢুকে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি ঘন সবুজের ভেতরে, বুঝেই উঠতে পারিনি। আজ আপনাদেরকে নিয়ে যাব নলডুগারির পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্যে। নলডুগারি থেকে মাত্র 3 কিলোমিটারের পথ। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সবিস্তারিত থাকছে এই ভিডিওতে। তবে চলুন, পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্য। প্রথমে আমি যাব মঙ্গলগঞ্জ। বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে আমি মঙ্গলগঞ্জ যাব নৌকা পার হয়ে। নদীর নাম ইছামতি। তবে মঙ্গলগঞ্জ যেতে যেতে স্থানীয় নৌকার মাঝি রঞ্জিত হালদারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। রঞ্জিতবাবু মঙ্গলগঞ্জ যেতে যেতে অনেক দুঃখের গল্প আমার সঙ্গে শেয়ার করলেন। শুনুন তার মুখের কথা। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত হালদার। রঞ্জিত হালদার, বাড়ি মথুরা। বাড়ি মথুরা, আচ্ছা, বাগদা ব্লক, আচ্ছা, সাব ডিভিশন বনগা। আচ্ছা। নদীটা যদি সরকার সংস্কার করতো, অর্থাৎ কচুরিপানাগুলো তুলে দিত কিংবা কাটাতো, বহু লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারতো, কিন্তু সেটা করে না। আগে জোয়ার ভাটা উঠতো, গাঙের তোড় ছিল বেশ ভালো, এখন আর সেই জোয়ার ভাটা খুব কম হয়ে গিয়েছে, নদী আস্তে আস্তে মজে গিয়েছে। এই কচুরিপানায় আপনার কমসে কম বছরে 1 ফুট করে পলি পড়বে, 1 ফুট না হলে হাফ ফুট। এই যে শিকড় হচ্ছে ওদের যে নিচে শিকড় গাছের মতো, ওই শিকড়গুলো নিচে পড়ে পচে জলটা নষ্ট হয়ে গেল। এই নদীতে ভালো মাছ হয় না? এই নদীতে আগে আমরা ইলিশ মাছ পেয়েছি, প্রচুর মাছ ছিল, বিভিন্ন রকম মাছ। ইছামতি নাম, তা ইছামতি নামটা হলো কেন? এক চিংড়ি মাছের এক নাম ইচ্ছা মাছ, প্রচুর চিংড়ি মাছ হতো। আপনার এই যে কচুরিটুকু আছে, গিললে পারে 20 কেজি 50 কেজি চিংড়ি মাছ হতো। ট্যাংরা মাছ এখন হয় না, এখন আর চিংড়ি মাছ নেই, ভুল ভবিষ্যৎ। চিংড়ি মাছটা উঠে গিয়েছে, ট্যাংরা মাছ, পাবদা মাছ, বিভিন্ন রকম মাছ। ওসব মাছের নাম করা যাবে না, সেই মাছ আমরা এখন আর কোনো মাছই হয় না না। এখন হয় ওই, এখন রানী মাছটা, রানী মাছ বলতে আমরা পুঁটি মাছ, ফলুই মাছ, ট্যাংরা মাছ, লাটা মাছ, এইসবগুলো এখন আছে, কই মাছ এগুলো আছে, এখন পোনা মাছ আছে। কিন্তু ওই সব যে মাছগুলো আর নেই এখন। বিভিন্ন রকম মাছ ছিল। আষাঢ় মাসের দিকে জল ঘোলা হয়ে যেত, ওই নদীর জল এই নদীতে আসতো, স্রোতে টান থাকতো, তখন ভালো প্রচুর মাছ হতো। এখনকার দিনে মাছ তো দাম কম ছিল। এখন ধরেন আপনার যে মাছ 500 টাকা কিলো, তখন মাছ বিক্রি হতো 1 টাকা কিলো। আমাদের জীবনে দেখেছি, আমরা বিক্রি করেছি, কিন্তু এখন আর সেটা নেই। মাছ হারিয়ে গিয়েছে, নতুন পুরোনো মাছ সব হারিয়ে গেছে। আপনার বেলে মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, বুতেল মাছ, বচি মাছ, এই বিভিন্ন রকম মাছ, মানে কয়েকশো রকমের মাছ ছিল। সেই মাছটা এখন নেই। মাছটা এখন নদীতে খুব একটা হয় না, ওই দেখা গেলো আপনার কাজ করলে 500 কিলো হয়, বেশি হয় না। ওই বর্ষা আসলে পরে তখন কিছু হয়, তখন নদীটা একটানা স্রোত হয়ে যায়, তখন কিছু মাছ হয়। সরকারের লক্ষ্য নেই তো, সরকার যদি নদীটা কাটাতো, বহু লোকে নদীর উপর বেঁচে যেত।
শুনছি কাটাবে কাটাবে, আজকে 5 বছর থেকে শুনছি কাটাবে। রাজ্য সরকারের ক্ষমতায় হবে না, কেন প্রচুর পয়সার দরকার নদী কাটাতে গেলে। তাহলে আপনারা বলছেন যে এই নদী কাটাতে রাজ্য সরকারের কোনো ক্ষমতা হবে না? না, ক্ষমতায় কুলোবে না, প্রচুর পয়সার দরকার। আপনার কিন্তু কেন্দ্র সরকার তো নদী কাটানোর জন্য তো অর্থ বরাদ্দ করে। আমরা শুনেছি এই যে আগে যে নদী কাটানো, যেটা আপনার যমুনা, গোবরডাঙ্গা যে যমুনা নদী, এটার সঙ্গে এসে মিশলো, ওটাই 35 কোটি টাকা স্যাংশন হলো। কি হলো, 1-2 কিলোমিটার কাটিয়ে বন্ধ হয়ে গেল, টাকা তো সব শেষ, চলে গেল বাবুদের পকেটে টাকা। কাজ কতটুকু করলো? 35 কোটি টাকা তো কম না, আমাদের মতো গরিবদের কম টাকা বলেন? 35 কোটি টাকা তেনারা খেয়ে নিল। কিন্তু কেন্দ্র সরকার তো বরাদ্দ করেই নদী কাটানোর। করেছে, কেন্দ্র সরকার তো কাজ করতে কিনে আসবে না, এ তো করবে রাজ্য সরকারের দিয়ে, তারাই তো খাচ্ছে, আমরা কি করতে পারি? আমি প্রতিবাদ করবো, আমার জেলে পুড়ি দেবে, আপনি প্রতিবাদ করবেন না, আপনি ভালো, এটা তো হচ্ছে এখন পশ্চিমবাংলাতে এইটাই। সারা ভারতবর্ষে কম বেশি চোর আছে, কম বেশি সর্বদলের ভিতরেই আছে, কিন্তু পশ্চিমবাংলার মতো কোথাও অরাজকতা নেই। কী করে আমাদের কিছু বলার নেই। তাহলে আপনারা মোটামুটি কতজন এই জীবিকার সঙ্গে যুক্ত আছেন? এখন ধরেন আমরা 15 জন আছি। মাত্র 15 জন? আর সিজনের সময় কতজন হন? সিজনের সময় 15 জন, আরও অন্য জায়গার থেকে নৌকা আসে। আমরা এখন ও, আপনারা স্থানীয় বাসিন্দা 15 জনই? এই 12 মাস আপনারা 15 জনই থাকেন? 12 মাসের জন্য। আচ্ছা, শীতকাল বর্ষাকাল 12 মাসের জন্য আমাদের থাকতে, কেন আমাদের অন্য জায়গায় অন্য ইনকাম নেই। তো দেখা গেলো মাছ ধরলাম, 100 টাকা হলো, 200 টাকা হলো, নদীতে আসলাম, নৌকা চড়ালাম, 50, 100, 200 হলো, মাঠে চাষ করলাম 2-1 বিঘে, এতে করে আমাদের সংসার চলে যায়। কিন্তু আগের মতো মানুষের অভাব নেই, আগে খুব অভাব পেয়েছি। এমনও দিন গেছে 2 দিন 3 দিন না খেয়ে থেকেছি। মাছ হলে কেউ মাছ বিক্রি নেই, লোক সংখ্যা কম। যেখানে আগে যে গ্রামে 15 ঘর লোক ছিল, সেখানে আগে এখন হয়ে গেছে 100 ঘর লোক। ওই 5 কিলো মাছ নিয়ে গ্রামে ঘুরে বিক্রি করতে গেলে দেখা সারাদিন ঘুরেও বিক্রি হতো না, আর হলেও 1 টাকা 1.5 টাকা কিলো, ক টাকা হবে তাতে? তাতে খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, অসুখ বিসুখ আছে, এইটাই তো অসুবিধে। সরকার টাকা বরাদ্দ করছে, করলে কি হবে, কাজ হচ্ছে না। মানে আপনাদের এলাকার ডেভেলপের জন্য কোনো রকম নজর দিচ্ছে না? কী করে চলে হবে বলেন? কিন্তু উত্তর 24 পরগনা জেলার মধ্যে তো মনে হয় এটাই এই 24 পরগনার থেকে আপনি এদিকে যাবেন, আপনি 7 কিলোমিটার পরে নদীয়া পড়ছে, দেখি রাস্তা 7 কিলোমিটার থেকে নদীয়া। আচ্ছা, না আমি বলতে যাচ্ছি যে উত্তর 24 পরগনা জেলার মধ্যে কি এটা কি সবথেকে বড় ফরেস্ট? হ্যাঁ, সবথেকে বড়। সবথেকে বড়। আপনার এই ফরেস্টটা 1450 বিঘে, 1450 বিঘের উপর। এই বাদ বাকি 860 বিঘে হরিণের জন্য ঘেরা আছে, আর বাদ বাকি সব ঘেরার বাইরে। দেখাচ্ছে নদী আর 20 বছর 50 বছর পরে নদী থাকবে, নদী আর থাকবে না না যেভাবে চলছে। কেননা আগে মাঠে চাষ হতো একবার করে আকাশ বৃষ্টিতে, এখন মেশিন পত্র, আগে তো মেশিন পত্র ছিল না, কিন্তু এখন ওই চাষের জমি যখন চাষ করবেন বৃষ্টি হবে, মাটি ধুয়ে নদীতে আসছে, ওদিকে ডাঙার দিকে উঁচা, দিকে নিচা মাটি। তা আপনারা স্থানীয় বাসিন্দারা কেউ সরকারের কাছে আবেদন করছেন না এই নদীটাকে সংস্কার করে? আমরা ভিডিও অনেক কবার দরখাস্ত দিয়েছি, কিন্তু পরিষ্কার করার জন্য ভিডিও থেকে কোনো রকম রেসপন্স দিচ্ছে না? কোনো রকম পাইনি। ও বলে আমাদের করবার ক্ষমতা নেই, রাজ্য সরকার করবে। আমরা রাজ্য সরকারের কাছে যা, আমাদের তাই গরিব মানুষ সম্ভব না। কিন্তু রাজ্য সরকারের কাছে তো আপনাদের চাহিদাটা তো ভিডিওই পৌঁছে দেবে। ভিডিও আমরা ধরেন ভিডিওই পৌঁছলাম, ভিডিও এবার এসডিও জিএমের কাছে দিলে এইভাবে তো যাবে 100 বার। সেগুলো যদি না করে সে দোষ তো আমাদের না, আমরা তো গরিব মানুষ। আমাদের এখন কলকাতায় গেলে 200 টাকা খরচা আছে, না কলকাতায় গেলে আপনাদের তো দেখা হবে, তার তো কোনো মানে নেই। তাহলে বিডিও অফিস থেকে আপনাদের সরাসরি ডিনাই করে দিচ্ছে যে আমাদের হবে না, আমরা পারবো না, আমাদের পয়সা নেই। পঞ্চায়েত বহুতবার জানিয়েছি, তারপর পঞ্চায়েত কি বলেছে? পঞ্চায়েত বলেছে আমাদের পয়সা করার ক্ষমতা নেই, আমরা করবো না, আমাদের পয়সা নেই। কী করবো? এবার চলুন ঘুরে আসি মঙ্গলগঞ্জ থেকে। মঙ্গলগঞ্জে কি কি দর্শনীয় স্থান রয়েছে, কোথায় থাকা যায়, কোথায় থাকার কি ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু সবিস্তারে জেনে নিই চলুন। আমি এখন এসে পৌঁছালাম মঙ্গলগঞ্জ। চলুন দেখে নিই মঙ্গলগঞ্জে কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং এখানে রাত্রি যাপন থেকে শুরু করে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে এখানে এসে পৌঁছানো যায় সবিস্তারে জেনে নিই চলুন। এই হচ্ছে সেই নীলকুঠির,
আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নীলকুঠির। এই নীলকুঠি নামকরণ করা হয়েছে এই কারণে, এখানে ইংরেজরা একটা সময় নীল চাষ করত। সেই নীল চাষের অফিস ছিল, অর্থাৎ এইখানে নীলটাকে সংরক্ষণ করত এই ঘরে। এটা হচ্ছে সেই নীলকুঠির। পার মতন ওপারে বিভূতিভূষণ অভয়ারণ্য, আর নদীর ইছামতি নদীর এপারে হচ্ছে এই নীলকুঠির। মঙ্গলগঞ্জ এই জায়গাটার নাম, মাঝখানে নদীটা শুধু। তো আপনারা আসুন, ভালো লাগবে জায়গাটা, খুব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে, চারিদিকে সবুজে ঘন সবুজে ঘেরা। আপনারা একদিন দুদিনের জন্য এসে সুন্দরভাবে ঘুরে যেতে পারেন, এবং ঘুরে যান, খুব ভালো লাগবে, কথা দিলাম। যাই হোক, আমাদের এইখানে 5 রকম ক্যাটাগরি আছে। টেন্ট পাবেন, সামোসা কটেজ, বাম্বু কটেজ, ট্রি হাউস আর ডিলাক্স কটেজ। আমাদের টেন্ট শুরু হচ্ছে 999, সামোসা 1200, বাম্বু কটেজ 1400, ট্রি হাউস হচ্ছে আপনার 1600, আর হচ্ছে আপনার ডিলাক্স 1800। এর মধ্যে আপনার ফুডিং থাকছে, 4 টাইমের খাবার, 1 ঘন্টা নৌকা, নীলকুঠি ট্যুর। শীতকালের জন্য আপনার বনফায়ার টাওয়ার সব এর মধ্যে থাকে। শীতকালে একটু আপ অ্যান্ড ডাউন হয় রেটটা। এটা হচ্ছে গরমের জন্য রেট। শীতকালে কীরকম প্রাইস আসে? আপনার হয়তো 200-100 টাকা হেরফের হয়, খুব বেশি না। আচ্ছা, আর 4 টাইম এর মধ্যেই খাওয়া দাওয়া? হ্যাঁ, 4 টাইম। আপনার ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু, ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরে লাঞ্চ থাকবে, লাঞ্চে ফিশ থালি থাকে, মাছ, ডাল, 2 রকম সবজি, সালাড, দই মিষ্টি, চাটনি পাঁপড় দিয়ে শেষ। আর আপনার ইভিনিংয়ে হচ্ছে চিকেন পকোড়া থাকে, চা থাকে 2 রকম, লিকারও হতে পারে, দুধও হতে পারে, যে যেমন চাইবে। রাতে হচ্ছে চিকেন কষা, ডাল, যে কোনো একটা সবজি বা আলু ভাজা, আর হচ্ছে রুটি বা ভাত। আচ্ছা, আপনাদের সকালবেলা ব্রেকফাস্টে থাকছে লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি। মিষ্টি আপনি 3 টাইমে পাবেন। আচ্ছা, আপনাদের এই নীলকুঠি ভ্রমণ করতে আসলে বা বিভূতিভূষণ অভয়ারণ্য বেড়াতে আসলে পরে এখানে আসার এইখানে আপনি বনগা হয়ে আসতে পারেন, চাকদা হয়ে বা রানাঘাট হয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের পিক আপ ড্রপেরও ব্যবস্থা থাকে। বনগাঁ থেকে হলে আপনার পার ওয়ে 500 টাকা, আপনি 8 জন অবধি আসতে পারবেন, আমাদের অটো আছে। চাকদার থেকে হলে 700, আর রানাঘাট হলে 600 পার ওয়ে। কেউ যদি কৃষ্ণনগরের দিক থেকে আসে, আপনার বাসে যদি আসে তাহলে দত্তফুলিয়া হয়ে আসতে হবে, আর না হলে আপনাকে রানাঘাট নেমে রানাঘাট থেকে আসতে হবে। আপনাদের এই কটেজে আসার জন্য যদি দেখা গেল বাই বাসে আসে বা ট্রেনে আসে দূর থেকে, তাহলে এখানে কোন লোকাল কোন স্টপেজে নামতে হবে? নাটাবেড়িয়া। নাটাবেড়িয়া? হ্যাঁ। আচ্ছা, নাটাবেড়িয়ার থেকে আমার এখানে 15 মিনিট। টোটো আছে, টোটো বলে আপনার 15 টাকা পার হেড নেবে, এখানে পৌঁছে দিয়ে যাবে। এখানে পৌঁছে দেবে। আর যদি কেউ বাই কারে আসে তাহলে পরে কোন আপনার চাকদা হয়ে আসতে পারবে, কলকাতা থেকে যারা আসছে। আপনার মেন দত্তফুলিয়া হয়েই তো ঢুকতে হবে? হ্যাঁ, দত্তফুলিয়া হয়ে সিন্দ্রানী হয়েই আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, এবার যাদের নদিয়ার দিকে বাড়ি আছে, কৃষ্ণনগর, তারা আপনার কৃষ্ণনগর থেকে আসলে দত্তফুলিয়া রোড দিয়ে আসতে হবে। কলকাতা থেকে যারা আসবেন তারা আপনার চাকদা রোড হয়ে আসলে ভালো হয়, কল্যাণী দিয়ে আসতে হলে। আর বনগাঁ বারাসাতের ওইদিকে হলে আপনার তো কোনো ব্যাপারই নেই, বনগাঁ হয়ে আসতে পারবে। হ্যাঁ। আচ্ছা, কোন দিকটা হলে সবথেকে শর্টকাট? এখন তার বাড়িটা নির্ভর করছে কোথায়। আচ্ছা, মানে আপনাদের মেন পয়েন্ট হচ্ছে আপনার সিন্দ্রানীটাই হচ্ছে? সিন্দ্রানী না, নাটাবেড়িয়া বাজার। নাটাবেড়িয়া আপনাকে আসতেই হবে। নাটাবেড়িয়াতে আসতে হবে, যেদিক দিয়ে আসুক, যে এখান দিয়ে আসুক না। আর এছাড়া কোনো এসি রুমের কোনো ব্যবস্থা আছে? এসি রুম আছে, 2টো পাওয়া যাবে, 2টো অ্যাভেলেবেল থাকে সবসময়ই। ঠিক আছে, 200 টাকা এক্সট্রা নেওয়া হয়। 200 টাকা করে এক্সট্রা নেওয়া হয়। আচ্ছা, আর এইখানে দেখার মতো এছাড়া আর কি কি আছে? আপনি নীলকুঠি পাচ্ছেন, নদী পাচ্ছেন, বিভূতিভূষণ অভয়ারণ্য, আমাদের কাছেই বর্ডার আছে। একদিনে কভার করা সম্ভব না, তাছাড়াও কিছু মন্দির টন্দির আছে এইখানে। ঠিক আছে, এইগুলো আপনি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে 2 দিন থাকতে হবে, একদিনে কভার হবে না পুরো। কভার হয়ে যাবে একদম। এবার আমার ঘরে ফেরার পালা। চলুন ঘরে ফিরতে ফিরতে বিভূতিভূষণ অভয়ারণ্য এক ঝলক দেখে নেওয়া যাক। সবাই ভালো থাকবেন, আজ এইখানেই
আবার দেখা হবে পরবর্তী আরেকটি দর্শনীয় স্থান। নমস্কার।